সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম লিনিয়ার অ্যানালিসিস, আর লিনিয়ার থেকে আমরা ভেক্টর জগৎ চ্যাপ্টারটা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা ভেক্টর জগৎ কি সেটা বুঝছিলাম, এবং ওটার সাথে আমি বলছিলাম যে আজকে আমরা ফিল্ড আসলে ম্যাথমেটিক্যালি কাকে বলে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তবে যদি আমরা ফিল্ড বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে বাইনারি অপারেশন জিনিসটা কি। তো এই জন্য আমি বোর্ডে বাইনারি অপারেশন কাকে বলে সেটা আমি একটু এখানে লিখে রাখছি। তো দেখো, বাইনারি অপারেশন কি আসলে বলছে কি, বাইনারি অপারেশন একটা নিয়ম, অর্থাৎ বাইনারি অপারেশন হচ্ছে জাস্ট একটা নিয়ম। এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যা দ্বারা দুটি উপাদান সংযুক্ত করে একটি নতুন উপাদান পাওয়া যায়। তার মানে বাইনারি অপারেশন আসলে কিচ্ছু না, বাইনারি অপারেশন হচ্ছে একটা নিয়ম, জাস্ট একটা নিয়ম। নিয়মটার মাধ্যমে কি করা হয়? দুটি উপাদান সংযুক্ত করে একটি নতুন উপাদান পাওয়া যায়। এখন এই যে দুটি উপাদানকে সংযুক্ত করব, এখানে সংযুক্ত শব্দটা দেখার সাথে সাথে আমাদের মাইন্ডে প্রথমে আসে যে যোগ করা। দুটি উপাদানকে সংযুক্ত করা মানে আমরা নর্মালি ভাবি যে যোগ করা। আসলে সংযুক্ত করা মানে শুধু যোগ করা বোঝায় না। এখানে বলছে এরূপ নিয়ম যা যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি হতে পারে। অর্থাৎ এখানে যে সংযুক্ত করার কথাটা বলতেছে, এই সংযুক্তটা যোগও হইতে পারে, বিয়োগও হইতে পারে, গুণও হইতে পারে। এর বাইরে এক্সট্রা কোনো নিয়মে যদি দুইটা উপাদানকে সংযুক্ত করা যায় সেটাও হতে পারে। নর্মালি আমরা বাইনারির কথাটা যদি আমরা আজকে প্রথম পড়তেছি যে বাইনারি অপারেশন জিনিসটা, কিন্তু আমরা বাইনারি অপারেশনের বাইনারি অপারেশনের কাজ আমরা ক্লাস 1 থেকে করে আসতেছি। যেমন ধরো আমাকে বললো যে 1 যোগ 1 সমান কত হয়, 1 যোগ 1 কত হয়, এই জিনিসটাও একটা বাইনারি অপারেশন। কেন? কারণ 1 হচ্ছে একটা সংখ্যা, এটা একটা উপাদান, এই 1ও হচ্ছে একটা সংখ্যা, অর্থাৎ এটা একটা উপাদান। এই দুইটি উপাদানকে যোগ করার ফলে আমি পাচ্ছি 2, এবং এই 2 হচ্ছে একটা নতুন উপাদান, যার কারণে এটাও একটা বাইনারি অপারেশন। একইভাবে আমরা যদি গুণ করি, 1 এবং 2 বা যা ইচ্ছা তা গুণ করি, দুইটা সংখ্যাকে গুণ করি, তাও আমাদের জন্য কিন্তু একটা বাইনারি সিস্টেম। ওকে, যাই হোক, তবে সবসময় যে যোগ, নর্মালি বিয়োগ আর নর্মালি গুণ ভাগ এগুলো যে বাইনারি অপারেশন হবে এমন নয়। কখনো কখনো কিছু অ্যাবনর্মাল বিষয় ঘটে যেগুলোকেও আমরা বাইনারি সিস্টেম বলতে পারি, কিন্তু সাধারণ যোগ বিয়োগ তাদেরকে আর বলতে পারি না। যদি বাইনারি অপারেশন মানে সাধারণ যোগ, সাধারণ বিয়োগ, সাধারণ গুণ হয়েই থাকে, তাহলে আমরা বাইনারি অপারেশন এই কথাটা না শিখলেও চলে যেত। কিন্তু বাইনারি অপারেশন মূলত যোগ, বিয়োগ, গুণ এর বাইরেও অন্য ধরনের একটা থিঙ্কিং মেনটেন করে, যার কারণে আমরা বাইনারি অপারেশনটিকে শিখতে চাচ্ছি। ধরো একটা সেট এস, একটা সেট, এই একটা সেটের সাথে যদি আমরা আরেকটা সেটকে গুণ করি, এস এবং এস এই দুইটা সেটকে আমরা গুণ করব। নর্মালি বীজগণিতে যদি আমরা এস এবং এস কে গুণ করি, খুব ভালো করে খেয়াল করব, বীজগণিতে যদি আমরা এস এবং এস কে গুণ করি তাহলে আমরা পাবো এস স্কয়ার। খুবই সহজ ব্যাপার। কিন্তু যদি আমরা এস এবং এস কে ভেক্টর মনে করি, মানে এখানে এস এবং এস কে সংখ্যা মনে করছে 1 2 3 4 এরকম, ধরো 3 into 3 মনে করছে এস কে, তাহলে 3 স্কয়ার। এরকম একটা সংখ্যা যদি আমি মনে করি তাহলে এস এবং এস এর গুণফল হবে এস স্কয়ার। এটাও একটা বাইনারি সিস্টেম। কিন্তু এস এবং এস যদি ভেক্টর হয়, তাহলে তার আনসার আমরা কখনোই এস স্কয়ার লিখতে পারি না, কারণ এস এবং এস এর মাঝখানের যে গুণ চিহ্ন এটা দিয়ে ক্রস গুণন বোঝাচ্ছে। আর এস এবং এস এর গুণফল কত হবে সেটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এস এবং এস কে ভেক্টরের চিন্তা করব। এস ভেক্টরের সাথে এস ভেক্টরের ক্রস গুণন করলে আনসার আসবে জাস্ট 0 ভেক্টর। আমরা আমাদের ভেক্টর নিয়মগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে এস এবং এস কে ক্রস গুণন করলে আমরা পাবো 0 ভেক্টর। আবার যদি এস এবং এস ভেক্টরকে ভেক্টর চিন্তা করে যদি তাদেরকে ডট গুণন করি তাহলে কিন্তু আমরা আনসার পাবো এস স্কয়ার। এস ভেক্টর এবং এস ভেক্টরকে ডট গুণন করলে আমরা আবার এস স্কয়ার পাবো। তবে এই এস স্কয়ার আর এই এস স্কয়ার একই জিনিস মিন করে না। এই এস স্কয়ার যেটা মিন করে সেটা হচ্ছে একটা সংখ্যার সাথে একটা সংখ্যার গুণ, আর এখানের এস স্কয়ার মিন করতেছে একটা ভেক্টরের সাথে একটা ভেক্টরের স্কেলার গুণ বা ডট গুণ। তাহলে দেখো, একই সংখ্যা অর্থাৎ এস একই জিনিস, অথচ এস কে
এক এক জায়গায় আমরা এক এক রকম করে গুণ করে আনসার বের করছি। ঠিক একইভাবে আমি যদি এস একটা সেটের সাথে ওই সেটকে গুণ করি তাহলে কিন্তু এরকম একটা আনসারও আসবে না, আনসারটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। আমি যদি মনে করি যে সেটের সময় যখন আমি মনে করি এস ইকুয়াল টু হচ্ছে একটা সেট, যে সেটের সদস্যরা হচ্ছে এ আর বি, একদম আমরা ক্লাস 9 থেকে বুঝে আসার চেষ্টা করতেছি, নাইলে হুট করে বাইনারি অপারেশন সম্পর্কে আমাদের আসলে ওই অতটা ধারণা থাকবে না, নাইলে আমাদের অনেক প্রশ্ন থেকে যাবে। যাই হোক, তাহলে এস কে যদি আমরা সেট মনে করি তাহলে এস হচ্ছে একটা সেট, যে সেটের উপাদান হচ্ছে এ এবং বি। তাহলে এস গুণ এস করলে আমরা কি পাবো, এ কমা বি ক্রস এ কমা বি। আমি জাস্ট মানটা লিখে নিলাম গুণ করার জন্য, এস এর মান লিখে নিছি, গুণ দিছি, এস এর মান লিখে নিছি। তাহলে আমরা একটু ক্লাস 9-এ ফিরে যাই যে কিভাবে আমরা সেটের গুণগুলো করতাম। জাস্ট এভাবে, এই প্রথম উপাদানের সাথে এই প্রথম উপাদান একসাথে করে ফার্স্ট ব্র্যাকেট, এই প্রথম উপাদানের সাথে এই প্রথম উপাদান একসাথে করে ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা কমা দেব, আবার এই প্রথম উপাদানের সাথে এবার এটা দ্বিতীয় উপাদান, অর্থাৎ এর সাথে বি কে রেখে আবার ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ প্রথম সেটের একজনকে রেখে তার সাথে এই দুজনকে আলাদা আলাদা করে দুইটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। এই প্রথম সেটের এবার দ্বিতীয় উপাদানটাকে নেব বি, বির সাথে এ কে রাখবো, তারপর আবার বির সাথে বি কে রাখবো, বির সাথে বি কে রাখবো। এটাই হচ্ছে সেটের গুণ। অর্থাৎ বাইনারি সিস্টেম আমরা ছোটকাল থেকেই শিখে আসছে, বাইনারি সিস্টেম করে আসছে, কিন্তু আমরা জানি না যে আমরা বাইনারি সিস্টেম করতেছি। এবং এই টোটাল কাণ্ড কারখানা যা দেখতে পাচ্ছি সবগুলোকেই বাইনারি বলা হয়, সহজ কথায় বাইনারি বলা হয়। তাহলে বাইনারি হচ্ছে দুইটা উপাদানকে একত্র করে একটা নতুন উপাদান পাওয়া। এখানে ঠিক এস এবং এস এই দুইটা সেটকে একত্র করে বা গুণ করে আমরা যেটা বলি সেটের গুণ, যেটাকে কার্তেশীয় গুণ বলা হয়, আমরা ক্লাস 9-এ পড়ছি। আমি তাও আরেকবার রিপিট করে নিই, কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ বলা হয় এই গুণটাকে, কারণ এই গুণটা নর্মাল গুণের মতো নয়, এই নর্মাল গুণের মতো এস স্কোয়ার হয়ে যায় না, কার্তেশীয় গুণজটা ঠিক এভাবে করতে হয়। এই জিনিসটাও একটা বাইনারি যোগ বিয়োগ গুণ বা বাইনারি অপারেশনের মধ্যে পড়ে, কারণ এখানে দুইটা সেটকে গুণ করে একটা নতুন সেট পাওয়া গেছে। দেখো এটা একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত এটা একটা সেট। এটা এমন একটা সেট যেখানে প্রত্যেকটা উপাদানের ডাবল ডাবল উপাদান আছে, প্রথম উপাদানগুলা এই ওর থেকে নেওয়া, দ্বিতীয় উপাদানগুলা ওর থেকে নেওয়া। তাইলে এই হচ্ছে টোটাল বাইনারি অপারেশনের কাজ। এখন দেখো বাইনারি অপারেশনের, যেহেতু বাইনারি অপারেশন দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বোঝায়, সেজন্য বাইনারি অপারেশনের যে অপারেটর সেটাকে আমরা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমি এখানে যে এস ক্রস এস লিখছি, এটাকে যদি বাইনারি ভাবে লিখতে চাই তাহলে আমরা লিখব এস স্টেরিক এস। ওকে, আর এই এস এবং এস যদি সংখ্যা হয় তাহলে এই স্টেরিক দিয়ে যদি আমি যোগ চিন্তা করি, অর্থাৎ এই চিহ্নটা দিয়ে আমি যদি মনে মনে যোগ চিন্তা করি যে এদেরকে যোগ করতে চাচ্ছি, তাহলে এটার আনসার হবে 2s, কারণ এস হচ্ছে সংখ্যা। আবার এই এস স্টেরিক এস একই জিনিস, স্টেরিক দিয়ে যদি এবার আমি চিন্তা করি যে গুণ, তাহলে মানে এটা দিয়ে যদি গুণ চিন্তা করি তাহলে একই জিনিসের আনসার আসবে এস স্কোয়ার। এবারেও কিন্তু এস সংখ্যা, এখানেও এস সংখ্যা, এখানেও এস সংখ্যা। আবার এস স্টেরিক এস, এবার আমি স্টেরিক দিয়ে যদি বিয়োগ মনে করি তাহলে আনসার আসবে 0, কারণ একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করলে, যেমন 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়। তাহলে দেখো যোগ বিয়োগ গুণ তিনটা কাজই করছি, অথচ চিহ্ন দিছি স্টেরিক চিহ্ন। অর্থাৎ স্টেরিক চিহ্নটা বৈশিষ্ট্যের উপরে নির্ভর করবে, কখন আমার কি করা দরকার সেটার উপরে এটা ডিপেন্ড করে স্টেরিক চিহ্নটার মান বা স্টেরিক চিহ্নটার কাজ পরিবর্তন হবে। তো অপারেটর হচ্ছে এমন একটা জিনিস যার নিজস্ব কোনো অর্থ নাই। এই দেখো এই চিহ্নটার কোনো অর্থ নাই, চিহ্নটা এখানে যোগের কাজ করছে, তো যোগ করে দুইটাকে অপারেট করে নতুন সংখ্যা দিছে, চিহ্নটা এখানে এসে গুণের কাজ করছে, এখানে এসে বিয়োগের কাজ করছে। তো অপারেটর হচ্ছে, আমরা বাইনারি অপারেশনে অপারেটর হিসেবে আমরা স্টেরিক চিহ্নটাকে পছন্দ করি আর কি। তাহলে যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে বাইনারি গুণজ বা বাইনারি অপারেশন আসলে আলাদা কিছুই না, আমরা যা জানি তাই, জাস্ট এটাকে একটা ছোট্ট করে নাম দিয়ে আমরা প্রকাশ করছি। এক্ষেত্রে আমার আরেকটু কথা বলতে হবে, কারণ হচ্ছে এই কথাটা আসলে না বললেই নয়, এটা যদি আমি না বলি তাহলে ভবিষ্যতে আমি বিপদে পড়ে যাব, তোমরাও বুঝতে পারবে না বিষয়টা।
একটা সেটকে আমরা জানি যে সেট গঠন পদ্ধতিতে লেখা যায়, খুব ভালো করে খেয়াল করবা। একটা সেটকে দুই পদ্ধতিতে লেখা যায়, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এগুলো আমাকে এইখানে পড়ায় ফেলতে হচ্ছে, কারণ কিছু বিশেষ বিষয় থাকে যা আসলে শেষ পর্যন্ত স্টুডেন্টরা কখনোই জানতে পায় না বা জেনে আসে না সাধারণভাবে, কারণ টিচাররা সাধারণত এত গভীরে পড়ায় না। যাই হোক, আমি হয়তো বা কিছু টিচার পড়াই, তোমাদের মধ্যে হয়তো কিছু স্টুডেন্ট আসো যারা গভীরতম লেখাপড়াগুলো শিখছো, তবে বেশিরভাগ স্টুডেন্ট আসলে পায় না। যাই হোক, একটা সেটকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটু লিখে দিই, সেট গঠন পদ্ধতিতে এক সেটকে লেখা যায়, আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। ওকে, তো আমি একটু নর্মালি বলি, একটা সেট ধরো এস ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4, এভাবে ডট 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 অসীম পর্যন্ত। আচ্ছা, অসীম পর্যন্ত প্রথমে না বুঝায়, 4 পর্যন্ত বুঝায়। এটা একটা সেট, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কেন? কারণ এখানে সেটের উপাদানগুলো ক্লিয়ারলি তালিকাভাবে সাজানো আছে। আবার এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। সেট গঠন পদ্ধতি মানে কিরকম? সেট গঠন পদ্ধতি হচ্ছে এরকম যে এস, এই এস এর যে উপাদান, এই যে উপাদান, সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলোর একটা নাম দিতে হয়। এস এর উপাদানগুলোর নাম আমি দিলাম এক্স। এস হচ্ছে এস এর উপাদানগুলোর নাম আমি দিলাম এক্স। এক্স গুলো কেমন? এক্স গুলো হচ্ছে ধরলাম ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার এনকে এভাবে দিতে হয়, ন্যাচারাল নাম্বার। আমরা এগুলো ক্লাস 9 থেকে শিখছি, তাও বুঝাচ্ছে। এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। কেমন ন্যাচারাল নাম্বার? আমি এভাবে পড়ি, এক্স এমন ন্যাচারাল নাম্বার যে, সাচ দ্যাট দিয়ে বুঝাই যে, আমি বুঝাই যে এক্স এমন ন্যাচারাল নাম্বার যে এক্স এর মান 1 থেকে বড় এবং সমান হবে, আবার 4 থেকে ছোট এবং সমান হবে। এইবার এটা হয়ে গেল সেট গঠন পদ্ধতি। এখানে কিন্তু কত কত সেটা ক্লিয়ারলি বলা নাই, 1 2 3 4 এভাবে বলা নাই। তোমার কাছে একটু বোরিং লাগতে পারে যে এইসব জিনিসগুলো তো আমরা জানি, এগুলো আমাদেরকে শেখানো হচ্ছে কেন? কিন্তু আমাকে স্টিল অপেক্ষা করতে হবে, কারণ আমি যখনই বলছি, আমি যেহেতু বলছি যে আমি একটা জিনিস শিখেছি যেটা নতুন, সেটা তোমার জন্য নতুন হবার সম্ভাবনা খুব বেশি। খুব কম স্টুডেন্ট পাওয়া যাবে যারা সেটাকে নতুন হিসেবে মনে করবে না। তো তোমাকে অবশ্যই স্কিপ না করে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। ওকে, তালিকা পদ্ধতিতে এই এক্স এন এভাবে করে আমরা লিখি। এই এস গুণ এস সেট গঠন পদ্ধতিতে আমরা দেখে গেছি, তালিকা পদ্ধতিও দেখে গেছি। আমি একটু দেখাই, এটা হচ্ছে তালিকা সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন এস এবং এস কে গুণ করার পর, বাইনারি অপারেশন করার পর, আমি যদি বলি বাইনারি অপারেশন, এস এবং এস কে বাইনারি অপারেশন করার পর অবশ্যই নতুন একটা সেট আসতে হবে, নাহলে এটাকে বাইনারি অপারেশন বলা যাবে না। বাইনারি অপারেশন কি বলছে? দুটি উপাদান সংযুক্ত করে নতুন উপাদান, একটি নতুন উপাদান পাওয়া যায়। তাহলে এখানের উপাদান হচ্ছে সেট, এই হচ্ছে একটা সেট, মানে হচ্ছে আমার জন্য একটা উপাদান। এই হচ্ছে আরেকটা সেট, মানে আমার জন্য হচ্ছে এটা আরেকটা উপাদান। এই দুই সেটকে গুণ করার পর আমি একটা নতুন সেট পাইছি। এটা কিন্তু একটাই সেট। কেন সেট? আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মিন করি, এসএসসি বা ইন্টারমিডিয়েট, সরি এসএসসি তে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মিন করতে, আমি এসএসসি থেকেই বোঝাচ্ছি। তো সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, মানে এটা হচ্ছে একটাই সেট। এখানে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা একটা সেট। সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা আরেকটা সেট। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বুঝতে পারি যে এটা একটা সেট। দুটি উপাদান গুণ হয়ে, মানে দুটি সেট গুণ হয়ে নতুন একটি সেট আসছে, দ্যাট মিনস এটা একটা সেট। এটা যদি সেট হয় তাহলে এই সেটকেও দুইভাবে প্রকাশ করা যেতে হবে। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যেতে পারবে, কিন্তু আমরা কখনোই ওকে কিভাবে তালিকা পদ্ধতি, সরি গঠন পদ্ধতি কিভাবে প্রকাশ করি সেটা আমরা কখনো খেয়াল করি নাই, বা হয়তো অনেকেই জানে, কিন্তু আমি মনে করলাম যে কেউ জানে না, তোমাদের মধ্যে কেউ জানো না যে এটাকে কিভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। এখন এটা যেভাবে আছে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। কেন? কারণ হচ্ছে এইখানে উপাদানগুলো তালিকা আকারে ছিল, এইখানে উপাদানগুলো তালিকা আকারে ছিল, সুতরাং তালিকার সাথে তালিকা গুণ হয়ে যে আনসারটা আসছে সেটাও ডেফিনেটলি তালিকা আকারে আছে। তো
এখন এটাকে কিভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারবো সেই জিনিসটা আমি দেখাবো। অর্থাৎ এস গুণ এস, এটা তালিকা পদ্ধতিতে আছে, তাহলে এস গুণ এস এটাকে এখন আমি সেট গঠন পদ্ধতিতে লিখব। সেট গঠন পদ্ধতিতে সেকেন্ড ব্র্যাকেট দিয়েই লেখা শুরু করতে হয়। এখন এটাকে সেট গঠন পদ্ধতি কিভাবে লিখব ভালো করে খেয়াল করো। সেট গঠন পদ্ধতি, এটাকে সেট গঠন পদ্ধতিতে লেখার জন্য আমরা একটা নর্মাল সেট নেই, একটা একটু আগে যেটা আমি বর্ণনা করছিলাম, ধরলাম এ হচ্ছে একটা সেট, যে সেটের উপাদান হচ্ছে 1 2 3 এবং 4। ওকে, এখন এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে লেখা এই সেটটাকে আমরা যখন গঠন পদ্ধতিতে লিখছি, সেট গঠন পদ্ধতি, তখন আমরা কি করছি, তখন আমরা মনে করছি এ সেটের উপাদানগুলো প্রত্যেকটা নাম হচ্ছে এক্স। এ সেটের প্রত্যেকটা মানে এ সেটের এই 1 2 3 4 এদেরকে আমি এক্স বলে চিন্তা করব, এক্স মনে করব। একইভাবে এই এস ক্রস এস এই সেটের উপাদানগুলোকেও ওই এক্স এর মতো করে কিছু একটা চিন্তা করতে হবে। আর এই সেটের এস ক্রস এস সেটের উপাদানগুলো এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জোড়া জোড়া করা আছে, সেজন্য আমি ওদেরকে মনে করব এক্স কমা ওয়াই টাইপসের। উপাদানগুলো হচ্ছে এক্স কমা ওয়াই টাইপসের উপাদান। খুব ভালো করে খেয়াল করতে হবে, এই এস ক্রস এস সেটের যে উপাদানগুলো এগুলোকে আমরা এক্স কমা ওয়াই টাইপসের উপাদান বলে চিন্তা করলাম। তাহলে এখন এরপর আমরা এখানে বলছিলাম যে এটা হচ্ছে রিয়েল নাম্বার বা ন্যাচারাল নাম্বার বা যা হয় আর কি, তারপর একটা সাচ দ্যাট দিছিলাম। আর এই সাচ দ্যাট মানে হচ্ছে এমন যে অর্থাৎ এক্স এর এই সেটের উপাদানগুলোর নাম হচ্ছে এক্স, এক্স এমন যেন কথাটা না বলে আমরা সাচ দ্যাট এই চিহ্নটা দিই। এক্স এমন যেন, কেমন, এমন যেন যেখানে এক্স এর মান 1 থেকে বড় সমান অথবা 4 থেকে ছোট সমান। আর এখানে আমরা বলবো এই এক্স ওয়াই হচ্ছে সেট, মানে এক্স ওয়াই হচ্ছে ওদের উপাদান, ওর উপাদানের নাম হচ্ছে এক্স আর ওর উপাদানগুলোর নাম হচ্ছে এক্স কমা ওয়াই। এমন যেন দেওয়ার জন্য আমরা সাচ দ্যাট ব্যবহার করছি। এমন যেন, আবার বলতেছি, এক্স এবং ওয়াই এমন যেন, কেমন, যেখানে এক্স যে উপাদানটা দেখা যাচ্ছে ওইটা এই প্রথমটার থেকে নেওয়া, কমা এই পরে যে ওয়াই উপাদানটা দেখা যাচ্ছে ওইটা দ্বিতীয়টা থেকে নেওয়া। এভাবে আমাকে বুঝাইতে হবে। অর্থাৎ এখানে যেটা দেখো, আমরা যখন গুণ করি তখন প্রথমে সবসময় এই সেটের মানগুলোকে প্রথমে বসাই, এ তারপরে বি, এই প্রথম সেটের উপাদানগুলো প্রথমে থাকে, সেকেন্ডের উপাদানগুলো সেকেন্ডে থাকে। এভাবে আমরা বলতে চাচ্ছি যে এই এক্স মানে হচ্ছে এই সেটের এই প্রথমগুলা, তো প্রথমটা থেকে নিছি। আমি একটু ভুল করছি, এখানে এ না, আসলে এটা হচ্ছে এস, কারণ এখানে প্রথমটাও এস দ্বিতীয়টাও এস, প্রথমটাও এস থেকে নিছি দ্বিতীয়টাও এস থেকে নিছি। তাহলে এটাকে আমরা ঠিক এইভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। বুঝবার জন্য আমাকে অবশ্যই আরেকটা উদাহরণ নিতে হবে, না হলে আমি আসলে এই ক্রস গুণনকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয় সেটা আমরা বুঝবো না। ধরলাম একটা সেট হচ্ছে এস আর একটা সেট হচ্ছে এ, অর্থাৎ এস এবং এ কে ক্রস গুণন করা হচ্ছে, এবং এটা ডেফিনেটলি একটা বাইনারি অপারেশন, কারণ দুজনের মধ্যে বা দুইটো উপাদানের মধ্যে ক্রস গুণন হচ্ছে। তো এস সেটের উপাদানদেরকে ধরলাম এ বি, ওকে, আর এ সেটের উপাদানগুলা মনে করলাম যে এ সেটের উপাদানগুলা হচ্ছে বড় হাতের এ বড় হাতের বি, বড় হাতের এ বড় হাতের বি দেওয়াটা অন্যায় হবে কারণ এখানে এ আছে। আমি এইগুলোকে ধরলাম এম এন, সবচেয়ে সহজ হয় এম এন ধরা। ওকে, এখন যখন আমরা গুণ করব, আমাদের পুরনো সেই প্রসেসে যখন আমরা গুণ করব তখন আমরা এই সেটের উপাদানগুলোকেই প্রথমে রাখবো। তাহলে এ কে যদি প্রথমে রাখি তাহলে এম কে একবার রাখতে পারি, আবার এ কে প্রথমে রেখে এন কে একবার রাখতে পারি, এই দুটো উপাদান পাওয়া যায়। তারপর আবার বি কে প্রথমে রেখে এম কে রাখতে পারি, আবার বি কে প্রথমে রেখে এন কে রাখতে পারি, এই একটা উপাদান পাওয়া যায়। এখন এই যে আনসারটা আসছে, আনসারটা একটা সেট, এই সেটটাকে এখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ যখন করব তখন আমরা বলবো যে এস কমা এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই এস এর উপাদানগুলো পার্সোনালি এ কমা বি টাইপসের, অর্থাৎ এরকম তালিকা পদ্ধতি হবে। কিন্তু এস কমা এস যে আনসারটা আসছে ওর উপাদানগুলো হচ্ছে জোড়া জোড়া টাইপসের, ক্রমজোড় টাইপসের, যেটা আমরা ক্রমজোড় বলি, জোড়া জোড়া টাইপসের।
ফলে এখানে যেটা বিলংস টু, আমি একটু অ্যানটা একটু মুছে দিই। এখানে আমি বলতেছি এক্স এমন যেন এরকম হয়, ঠিক এখানে আমাকে সেটা এক্স কমা ওয়াই মনে করতে হবে, যে এক্স কমা ওয়াই এগুলা এমন যেন, মুখে বলছে এমন যেন, কিন্তু দিস বিলংস টু, এমন যেন এই এক্স উপাদানগুলো, এক্স গুলো নেওয়া হয়েছে এস থেকে, মানে হচ্ছে প্রথম উপাদানগুলো সবসময় এস এর। এই দেখো প্রথম উপাদানগুলো এস এর, এস এ ছিল এ বি, এই প্রথম উপাদান এ, প্রথম উপাদান এ, প্রথম উপাদান বি, প্রথম উপাদান বি, অর্থাৎ প্রথম উপাদানগুলো সবগুলো এস এর থেকে ছিল। তারপর কমা দিয়ে দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়াই, এই দ্বিতীয় উপাদানটা হচ্ছে এ থেকে নেওয়া, ব্যাস এইভাবে লিখলাম। এটাই হয়ে গেল আমাদের এই গুণটার জন্য জাস্ট একটা তালিকা সেট গঠন পদ্ধতি। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে কি হলো, এখানে এক্স ওয়াই জোড়া জোড়া করতে হবে, যেখানে এক্স নিতে হবে এস এর থেকে, ওয়াই নিতে হবে এ থেকে। তো আমি এক্স মানে হচ্ছে এস এর উপাদানগুলোর নাম এক্স, আর ওয়াই মানে হচ্ছে বি, এই এ যে উপাদানগুলো আছে ওদের কমন নাম হচ্ছে ওয়াই। আর এভাবেই আমরা সেট গঠন পদ্ধতি সাজাইতে পারি। যাই হোক, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে বাইনারি অপারেশন কি সেটা আমরা বুঝলাম। আর দুইটা সেটের মধ্যে বাইনারি হতে পারে, অর্থাৎ তুমি যদি সেটের অঙ্ক করো তখন দুইটা সেটের গুণ করে নতুন সেট আসলে সেটাকে আমরা বলবো বাইনারি অপারেশন। সেটের জন্য বাইনারি অপারেশন, সেটের গুণ কখনো সংখ্যার গুণের মতো বা ভেক্টরের গুণের মতো হবে না। একইভাবে তুমি যদি দুইটা ভেক্টর চিন্তা করো, দুইটা ভেক্টরকে যখন গুণ করবা তখন যে আনসারটা আসবে সেটাও একটা বাইনারি অপারেশন, ভেক্টরের জন্য বাইনারি অপারেশন। অর্থাৎ সব কিছুই টোটাল বাইনারি অপারেশনের মধ্যে আমাদেরকে ওইভাবে চিন্তা করে জিনিসগুলা পড়ানো হবে। যাই হোক, তাহলে আমরা এখন বাইনারি অপারেশন বুঝলাম। আর বাইনারি অপারেশনের পর আমরা গ্রুপ কি সেটা জানবো। গ্রুপের পর আমরা জানবো রিং। একটু আমি সিরিয়ালটা মেনটেন করে দিই। বাইনারি অপারেশনের পরে আমরা একটু পরে পড়বো গ্রুপ কি জিনিস, তারপরে পড়বো রিং কি জিনিস, তারপরে আমরা পড়বো ফিল্ড কি জিনিস। অর্থাৎ আমাদের উদ্দেশ্য ছিল আজকে আমরা ফিল্ড পড়বো, কিন্তু ফিল্ড জানতে হইলে বাইনারি অপারেশন জানতে হচ্ছে, গ্রুপ জানতে হচ্ছে, রিং জানতে হচ্ছে, এবং ফিল্ডকেও আমাদেরকে জানতে হচ্ছে। আচ্ছা, বাইনারি অপারেশন বোঝার পর এবার আমরা বোঝার চেষ্টা করব যে গ্রুপ কাকে বলে। তো নর্মালি আমরা যে গ্রুপ বুঝি, ওই গ্রুপ মানে হচ্ছে একদম সহজ ভাষায় বলতে গেলে তুমি যদি বলো যে একটা ফেসবুক গ্রুপ বা একটা কলেজের গ্রুপ অথবা তোমার ফ্রেন্ড সার্কেল মিলে একটা গ্রুপ বা গ্যাং, একটা ব্যান্ডের টিমকে একসাথে গ্রুপ, এভাবে গ্রুপ বলা হয়। তো প্রত্যেকটা গ্রুপের কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে। তুমি যে গ্রুপে ঢুকো না কেন দেখবা যে একটা গ্রুপের নিয়ম কানুন লেখা আছে, যে এই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে। তো আবার আমার যে গ্রুপগুলোতে তোমরা আসো, যে লিনিয়ার অ্যালজেব্রার যে গ্রুপে তোমরা আসো বা জিওমেট্রি বা এই ধরনের যা যা সাবজেক্ট আমি পড়াই এইসবের গ্রুপে তোমরা যেখানে আসো, ওখানে তোমাদের জন্য কোনো নিয়ম কানুন লেখা নেই, কোনো নিয়ম কানুন ছাড়াই তোমরা ওই গ্রুপে ঢুকছো। তবে সেই ক্ষেত্রে নিয়ম কানুন নাই একটাই কারণ তোমার পোস্ট করার কোনো অধিকার সেখানে আমি রাখি নাই, সুতরাং তুমি সেখানে পোস্ট করতেই পারো না। তো আমার আর নিয়ম কানুন করার কোনো দরকার ছিল না। যাই হোক, প্রত্যেকটা গ্রুপে একটা নিয়ম কানুন থাকে। ঠিক একইভাবে আমরা ম্যাথমেটিক্সে একটা জিনিসকে, একটা বিশাল জিনিসকে তখনই গ্রুপ বলতে পারবো যখন সেই নিয়মগুলো মেনে চলবে। তাহলে দেখো গ্রুপ কাকে বলে, একটি অশূন্যক সেট জি কে, অর্থাৎ আমরা জি নিয়ে আলোচনা করবো, এই জি বেটাকে আমরা গ্রুপ বলতে পারবো কি পারবো না সেটা দেখাচ্ছি। একটি অশূন্যক সেট জি কে বাইনারি অপারেশন স্টেরিক এ গ্রুপ বলা হবে। অর্থাৎ এই জি এর উপর যদি আমি বাইনারি অপারেশন প্রয়োগ করি, এই স্টেরিক দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ আরো যে সিস্টেমের যে পদ্ধতি, সেই সিস্টেমের সেই পদ্ধতিকে এভাবে আমরা দাবি করি। ডিফারেন্সিয়েশন হতে পারে এটার মানে, ইন্টিগ্রেশন হতে পারে, সবকিছু হতে পারে এটার মানে। তাহলে বাইনারি অপারেশন এত এর মধ্যে গ্রুপ বলবো যদি ইহা নিম্নলিখিত শর্তগুলো সিদ্ধ করে। তো শর্তগুলোর নাম আমি লিখে রাখছি বোঝানোর সুবিধার্থে। 4টা শর্ত ওকে সিদ্ধ করতে হবে। অর্থাৎ এই জি কে আমরা তখনই গ্রুপ বলতে পারবো যদি সেই সব বাইনারি অপারেশনের মাধ্যমে এই শর্তগুলো সিদ্ধ করে। যাই হোক, আমি একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের আবদ্ধতা বিধি। আবদ্ধতা বিধি হচ্ছে, ধরো তুমি এ এবং বি এই দুইটা সংখ্যাকে এই গ্রুপ থেকে নিছো, এই জি থেকে নিছো। আচ্ছা, জি কে এখনো গ্রুপ বলতে পারতেছি না, তা বলি। আচ্ছা, জি গ্রুপ, এই নিয়মগুলো যেহেতু সে মানবে, আমরা মনে করি যেটা মানবে, ওইভাবে পড়তেছি, সুতরাং জি কে আমরা গ্রুপ মনে করি।
তো এ এবং বি কে তুমি যদি গ্রুপ থেকে নাও, জি থেকে নাও, তবে তবে এই এ এবং বি কে তুমি যদি সংযুক্ত করো, সংযুক্তটা হতে পারে যোগ, হতে পারে বিয়োগ, হতে পারে গুণ, হতে পারে অন্য কোনো কিছু, বা যাই হোক, ওকে, সংযুক্ত করো, তাহলে যে আনসারটা আসবে ওই আনসারটাও জি এর মধ্যে থাকতে হবে। এটাই হচ্ছে ওর আবদ্ধতা বিধি, নাইলে সে কখনোই গ্রুপ হতে পারবে না। আর সব উপাদানের জন্যই এটা হতে হবে, যার কারণে আমি সামনে ফর অল দিলাম। অর্থাৎ জি এর এই এ বি এগুলোর মধ্যে কোনো নিয়ম কানুন নেই। এর মান আমি 0 নিতে পারি, বির মান 1 নিতে পারি, যা ইচ্ছা তা নেই, কিন্তু ওদের যে অপারেশন, অর্থাৎ অপারেশন যোগ বা গুণ বা ভাগ যাই হোক, ওদের অপারেশন ডেফিনেটলি ওই গ্রুপের ভিতরেই থাকতে হবে, নাহলে সে গ্রুপ হিসেবে পরিচিত হতে পারবে না। ওকে, যেমন ধরো আমি একটা নর্মাল একটা গ্রুপের উদাহরণ দিই। যেমন ধরো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার একটা গ্রুপ হতে পারে। কেন? দেখো, ন্যাচারাল নাম্বার হচ্ছে একটা সেট যেখানে সকল স্বাভাবিক সংখ্যারা থাকে। তো ন্যাচারাল নাম্বারে 1 2 3 ডট 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 এরকম অসংখ্য, মানে আনলিমিটেড ন্যাচারাল সংখ্যাগুলো এখানে আছে। এখন আমি ন্যাচারাল সংখ্যা এই উপাদান থেকে দুজনকে বেছে নিছি, এই যে ওর থেকে যেমন এই বি বেছে নিছি, ঠিক একইভাবে ওর থেকে আমি দুজনকে বেছে নিব, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এই দুজন ন্যাচারাল নাম্বার থেকে নিছি। এখন এই দুজনকে গুণ করলে কি হয়? এই দুজনকে যদি আমি গুণ করি তাহলে আমি পাবো 3 দুগুণে 6। এই যে দুজনকে গুণ করে যে 6 আসছে, সেই 6ও যদি এন এর ভিতরে থাকে তাহলে এন কে আমি প্রাইমারিলি গ্রুপ বলতে পারি, কারণ গ্রুপের একটা নিয়ম সে মানছে। একটা নিয়ম মানলেই গ্রুপ হয়ে যাবে না, তবে আপাতত আমি তাকে গ্রুপ বলতে পারি, যেহেতু বাকি নিয়মগুলো আমরা এখনো পড়িনি। ওকে, আবার আমি যদি এখানে গুণ না দিয়ে ওদেরকে যোগ করি তাহলে আমি পাবো 5। ওই 5ও কিন্তু ন্যাচারাল নাম্বারের ভিতরে আছে। দ্যাট মিনস আবার আমি যদি এখানে যোগ না দিয়ে বিয়োগ দিই, 2 থেকে 3 বিয়োগ করি তাহলে -1 চলে আসতেছে। আমি যদি 3কে সামনে রেখে 2কে বিয়োগ করতাম তাহলে কিন্তু 1 আসতো। অর্থাৎ ওই সংখ্যাগুলো ন্যাচারাল নাম্বার, মানে এখানের ভিতরে আছে। আমি নেগেটিভের দিকে না যাই, ওটা বোঝানোর জন্য আমাকে আরো নিচের দিকে নামতে হবে, পরে আমি বলবো জিনিসটা। জাস্ট আমরা বলতে পারি যে এটা একটা গ্রুপ। কিভাবে বলতে পারি? কারণ এই বাইনারি অপারেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সংখ্যার মধ্যে বাইনারি অপারেট করলে যে সংখ্যাটা আসতেছে সেটা ওর ভিতরে কোনো না কোনো ভাবে থেকে যাচ্ছে। তাহলে আমরা আবদ্ধতা বিধিটা বুঝলাম। আর এই আবদ্ধতা বিধিটা আমরা গত ক্লাসেও পড়ছিলাম, ভেক্টর জগতে পড়ছিলাম। ভেক্টর জগতেও এরকম ছিল, এ কমা বি কে যদি আমরা কোনো একটা ভি থেকে নেই তাহলে এ আর বি এর যোগ ভিতেই থাকবে, এরকম পড়ছিলাম। তোমার যদি মনে না থাকে তুমি বই দেখতে পারো। সেকেন্ডটা হচ্ছে সংযোজন বিধি। সংযোজন বিধি হচ্ছে এই এ বি এবং সি এই তিনটা মান আমি যদি জি থেকে নিই, ফর অল লিখে দিই আমি আগে, এ বি এবং সি এই তিনটা মান আমি যদি ডি থেকে নিই তাহলে এ এবং বি এর মধ্যে অপারেশন করে, এ এবং বি এর মধ্যে অপারেশন করে, এই অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি হতে পারে, এ এবং বি এর মধ্যে অপারেশন করে তারপরে যদি সি কে অপারেট করি তাহলে যে আনসার আসবে, এ কে বাইরে রেখে বি এবং সি কে আগে অপারেট করে তারপর এ কে অপারেট করলে একই আনসার আসবে। এ এবং বি কে গুণ করে তারপর সি কে গুণের, যদি গুণ চিন্তা করি, এ এবং বি কে গুণ করে তারপর যদি সি কে গুণ করি তাহলে যে আনসার আসবে, লাস্টের দিক থেকে হিসাব করি, বি এবং সি কে গুণ করে তারপর এ কে গুণ করলে একই আনসার আসতে হবে। এটাও আমরা গত ক্লাসে ভেক্টর জগতে পড়ছিলাম। এই দুইটা নিয়ম তাকে মানতে হবে। এবার আমরা যাই তৃতীয় নিয়ম, হচ্ছে এককের অস্তিত্ব বিধি। একককে অনেক সময় অভেদকও বলা হয়, সেটা আমি একটু এখানে লিখে দিতে চাচ্ছি। একক বা অভেদক আমি নিচে লিখে দিই, অভেদক। একককে অনেক সময় অভেদক বলা হয়, ইংরেজিতে যাকে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স না, আইডেন্টিটি। তাহলে এককের অস্তিত্ব বিধি। এককের অস্তিত্ব বিধি কি? এককের অস্তিত্ব বিধি হচ্ছে, এ যদি একটা মান জি থেকে নেওয়া হয়, তবে এই এ এর একটা জিনিস থাকবে যেটা এ এর সাথে অপারেট হয়ে এ কে ফেরত দিবে। একটা জিনিস থাকবে যেটা এ এর সাথে অপারেট হয়ে এ কে ফেরত দিবে। এত
হয় তবে তবে দেয়ার এক্সিস্ট ই বিলংস টু জি, তবে দেয়ার এক্সিস্ট ই বিলংস টু জি, যেন একটু কঠিন লাগতে পারে, আমি একটু করে বুঝিয়ে দিব, যেন এই এ এবং ই এর অপারেট অথবা ই এবং এর অপারেট করলে এ হয়, এটাকে বলা হয় এককের অস্তিত্ব বিধি। এখন তোমার কাছে এটা অচেনা লাগতে পারে, কিন্তু এটা তুমি ভেক্টর জগতে পড়ছিলা। ভেক্টর জগতে এই জায়গায় জিরো দেওয়া ছিল, তুমি একটু রুলসটা দেখে আসিও যে আমি এ কে ভেক্টর জগৎ থেকে নিয়েছিলাম, আর জিরো ভেক্টর জগতের ভিতরে থাকবেই, যেন ওরা একসাথে হয়ে ওই সংখ্যাটাই আসে। আমি একটু বুঝাই দিই। ধরো রিয়েল নাম্বার থেকে আমি একটা সংখ্যা নিলাম 2 কোত্থেকে নিছি? রিয়েল নাম্বার থেকে নিছি। ওকে, এখন রিয়েল নাম্বারের ভিতরে একটা সংখ্যা আছে যেটার সাথে ওকে যোগ করলে ও ফেরত আসবে, সেই সংখ্যাটা হচ্ছে 0 রিয়েল নাম্বার। 0 কিন্তু আনরিয়েল বলা যাবে না, কমপ্লেক্স বলা যাবে না। তাহলে 2 রিয়েল নাম্বার, ওই রিয়েল নাম্বারের ভিতরে 0 একটা সংখ্যা আছে যার সাথে আমি যদি এই 2কে যোগ করি অথবা 0কে সামনে রেখে তারপর 2 দিয়ে যোগ করি, তাহলে 2ই আসবে, অর্থাৎ ওইটাই ফিরে আসবে। আর এখানেও আমি সেটা বুঝাচ্ছি যে এখানে যেটা 0, এখানে আমি সেটা ই দ্বারা মিন করছি, কারণ যেহেতু আমি গ্রুপ হচ্ছে একটা বিশাল জিনিস এবং সকল অঙ্কের জন্য এই শর্তগুলো বানানো হচ্ছে, সকল ধরনের অঙ্কের জন্য, সকল ধরনের সেটের অঙ্কের জন্য, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কথা চিন্তা করলে সেই সব অঙ্কের জন্য, সংখ্যার জন্য, ভেক্টরের জন্য, সবার জন্য বানানো হচ্ছে। যার কারণে আমি এখানে এক একজনের জায়গায় তো একক এক এক রকম আচরণ করে বা এক এক রকম হয়, সেহেতু আমি এখানে যদি 0 দিই তাহলে 1কে আর একক বলা যাবে না, অথচ 1ও কিন্তু একক। কিভাবে দেখো, ধরো 2 আমি রিয়েল নাম্বার থেকে নিছি, 1ও রিয়েল নাম্বারের ভিতরে থাকবে, অর্থাৎ ওর সাথে এটা অপারেট করলে ওইটাই ফেরত আসবে। কিভাবে? যদি আমি গুণ অপারেট করি, 2 আবার একক আছে। তাহলে এখানে যোগের ক্ষেত্রে একক ছিল 0, যার সাথে কেউ একজন অপারেট মানে যোগ হইলে ও ফেরত আসে। এখানে গুণের ক্ষেত্রে একক হচ্ছে 1, যার সাথে কেউ গুণ হইলে ও ফেরত আসে, 1 আর আসে না, ওই ফেরত আসে। তো এটাতে আমরা সেই 1 এবং 0 ওদেরকে আমি এখানে ই ধরছি। ই মানে আরো অনেক কিছু হতে পারে, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। এই ই জি এর ভিতর থাকবে, অর্থাৎ এই একক, এটার নাম একক, এই একক থাকবে, যেন ওর সাথে ওর যে কোনোভাবে গুণ হোক, যোগ হোক, বিয়োগ হোক বা অন্য কোনো অপারেশন হোক, ও নিজেই ফেরত আসবে। এটাই হচ্ছে আমাদের এককের অস্তিত্ব বিধি। একটু বেশি বুঝাই ফেলছি, বেশি বুঝানোর কারণে একটু কঠিনও হয়ে যেতে পারে, রিপিট করবা যদি বুঝতে না পারো। বিপরীতকের অস্তিত্ব বিধি মানে হচ্ছে, আমরা যদি এ একটা মান, এখানে ফর অল দেওয়া যাবে না, এ একটা মান যেটা গ্রুপ থেকে নিছি, অর্থাৎ জি থেকে নিছি, যে সেট, সেই সেট থেকে আমি এ কে নিছি। যদি এ কে এই সেট থেকে নেওয়া হয় তাহলে তবে দেয়ার এক্সিস্ট মানে সেখানে মাস্ট বি থাকবে। এই দেয়ার এক্সিস্ট মানে হচ্ছে সেখানে মাস্ট বি থাকবে, অবশ্যই থাকবে। তাহলে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স 1 ধরলাম, এ ইনভার্স 1 বিলংস টু জি, অর্থাৎ এই এ যদি একটা সংখ্যা দিয়ে চিন্তা করলে সুবিধা হয়, এই যদি একটা সংখ্যা আমি জি থেকে নিই তাহলে ওর ইনভার্সও জিতে থাকবে, যেন ওরা দুইজন অপারেট হয়ে একককে ফেরত দেয়। ওরা দুইজন যেন আমি এভাবে লিখবো, এখানেও যেন জিনিসটা আমি এভাবে না লিখে এভাবে লিখতে পারতাম, যেন ওরা দুইজন অপারেট হয়ে, কে এটা এবং এটাকে অপারেট হয়ে, এ এবং এখানে অপারেট চিহ্ন এভাবে দিতে হবে, এ এবং এটা অপারেট হয়ে, অথবা এটা এবং এ অপারেট হয়ে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ই ফেরত আসবে, অর্থাৎ একক ফিরে আসবে। একটা উদাহরণ দেই, গুণের ক্ষেত্রে উদাহরণটা দিলে বেশি সুবিধা হবে। ধরো একটা সংখ্যা হচ্ছে 2, আর এই 2 এর সাথে সংখ্যার ভিতরে একটা সংখ্যা 2 ইনভার্স অবশ্যই থাকবে। একটা সংখ্যা 2, আর ওই 2 যেখান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে, তো বাস্তব সংখ্যার বিশাল জায়গা, বিশাল সেটের ভিতরে 2 ইনভার্সও থাকবে,
তো ওদের দুজনকে গুণ করলে কি হবে 2 ইন্টু 2 ইনভার্স, যদি আমি গুণ করি তাহলে আমি পাবো 2 2 কাটা কি হবে 2 ইন্টু 1/2, 2 2 কাটা কত আসছে 1। তো আমরা গুণের একক একটু আগে 1 দেখছি, তুমি যদি ভুলে যাও তাহলে একটু রিপ্লাই করে একটু পিছনের দিকে যাও এই ভিডিওর, দেখবা যে গুণের ক্ষেত্রে একক হচ্ছে 1 আর গুণের ক্ষেত্রে একক 1। দেখো 2 সাথে একটা 2 ইনভার্স পাওয়া গেছে, যাদের গুণের কারণে আনসার আসছে 1। 1 হচ্ছে গুণের একক, সেজন্য 1 আসছে। তাহলে এখানে আমি তো একক মনে করছি ই কে, ফলে এ যদি জি এর ভিতরে থাকে তাহলে ডেফিনেটলি এ ইনভার্স নামক মানে বিপরীত একটা রাশি থাকবে। এ যদি জি এর ভিতরে থাকে তাহলে এ এর বিপরীত একটা জিনিসও জি এর ভিতরে থাকবে, যেন ওরা দুইজন নিজেরা নিজেদের মধ্যে অপারেট হয়ে একককে ফেরত দেয়, একককে ফেরত দেয়। এই জিনিসটাকে বলা হয় বিপরীত, অর্থাৎ বিপরীতকের অস্তিত্ববিধি, অর্থাৎ ওই গ্রুপের ভিতরে বিপরীতকের অস্তিত্ব থাকতে হবে, এককের শুধুমাত্র বিপরীত হয় না। এই জন্য আমি এর সামনে ফর অল চিহ্নটা দিই নাই। ফর অল চিহ্নটা তখনই ব্যবহার করছি যখন এ এবং বি যেগুলো নিছি এগুলার মান যাচ্ছে তাই হতে পারে, একক নিজেও হতে পারে, এখানে এ এর মান 0 1 এরাও হতে পারে। কিন্তু যেখানে ফর অল দিই নাই সেখানে কিছু বাধ্যবাধকতা আছে, কারণ হচ্ছে এই এককের কোনো বিপরীতক পাওয়া যায় না, এককের কোনো বিপরীতক পাওয়া যায় না। যেমন ধরো যোগের একক হচ্ছে 0, 0-র বিপরীতক কি, মানে 0 বিপরীত সংখ্যাটা কি, পাওয়া যাবে না। একইভাবে 1 এর বিপরীত সংখ্যাটা কি, 2-র বিপরীত সংখ্যা গুণের ক্ষেত্রে 2 ইনভার্স 1, 3 এর বিপরীত সংখ্যা বিপরীতের ক্ষেত্রে 3 ইনভার্স 1, 1 এর বিপরীত সংখ্যা বিপরীতকের ক্ষেত্রে 1 ইনভার্স 1, 1 ইনভার্স 1 দ্যাট মিনস অলসো 1, ফলে ওর বিপরীতক আসলে পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা ওর বিপরীতকের কথা না বলার জন্য আমরা এখানে ফর অল চিহ্নটা ব্যবহার করি নি, যে ভাই সবাই না, একজন আছে যে বান্দার জন্য এরকম বিপরীতক পাওয়া যায় না, তবে ও বাদে বাকি সবার জন্য বিপরীতক পাওয়া যায়। তো এই চারটা নিয়ম যদি এই জি সেটের ভিতর থেকে মান নিয়ে এই চারটা নিয়ম যদি মেনে চলে, সিদ্ধ হয়, এই চারটা নিয়ম অ্যাপ্লিকেবল হয়, তাহলে আমরা জি কে কোনো কথাবার্তা ছাড়াই গ্রুপ বলতে পারবো। অর্থাৎ যে সেট এই চারটা রুলস মেনে নিতে পারছে তাকে আমরা গ্রুপ বলে দাবি করতে পারবো। একটা মানছে, তিনটা মানছে, একটা মানে নাই, গ্রুপ হবে না, সবগুলো মানতে হবে, তারপর আমরা একটা গ্রুপ বলবো। তো এখন এই চারটার বাইরে আরেকটা বিশেষ নিয়ম আছে, ওইটা যদি মানে তাহলে এই গ্রুপকে নতুন একটা নামে ডাকা হয়। আমরা আগে নতুন কি নামে ডাকা হয় সেটা একটু পড়ি। নতুন নামটা হচ্ছে অ্যাভেলিও গ্রুপ। আমি একটু বানানটা লিখে দিই, অ্যাভেলিও গ্রুপ বলে। এখন অ্যাভেলিও গ্রুপ কখন বলবেন, খেয়াল করো এখানে গ্রুপ শব্দটা আছে, গ্রুপ হইতে হইলে এই চারটা নিয়ম মানতেই হবে। আর অ্যাভেলিও গ্রুপ যদি হতে হয় তাহলে তাদেরকে এরকম হইতে হবে, এই নিয়মটা মানতে হবে, ফর অল এ কমা বি বিলংস টু জি। অর্থাৎ সেট থেকে যে সেটটাকে তুমি গ্রুপ বানাইছো সেই সেটটা যদি আরেকটা নতুন নিয়ম মেনে চলে তাকে আমরা অ্যাভেলিও গ্রুপ বলে দিব। তাহলে এই জি থেকে যদি এ আর বি কে নেওয়া হয় আর এ আর বি কে নেওয়া হয়, যেন এই এর সাথে যদি বি কে অপারেট করি আর বির সাথে যদি এ কে অপারেট করি তাহলে যেন একই আনসার যদি আসে, অর্থাৎ এটা যেমন আনসার আসবে এটাও তেমনই আনসার আসবে, তাহলে আমরা এই জি কে অ্যাভেলিও গ্রুপ বলে দিতে পারবো। তাইলে এই চারটা হলো গ্রুপের নিয়ম, অ্যাভেলিও গ্রুপেও এই চারটা নিয়ম মানতে হবে প্রথমে, তারপর সে এক্সট্রা একটা এই নিয়ম যদি মানে তাহলে আমরা তাকে বলে দিতে পারবো যে সে একটা অ্যাভেলিও গ্রুপ। তো একটা নোট আমি তোমাদেরকে লিখে দিই। আচ্ছা, একটা উদাহরণ লিখে দিই, আমরা আমাদের চেনা কিছু উদাহরণ এখানে লিখে দিই, আমি যেহেতু আমি মুছতে চাচ্ছি না এক্ষুনি। উদাহরণ হচ্ছে জেড হচ্ছে মেবি পূর্ণ সংখ্যার সেট। তারপরে উদাহরণ হিসেবে পাচ্ছি কিউ বলা হয়, একটু এভাবে দিতে হবে কিউকে, কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। তারপরে হচ্ছে রিয়েল নাম্বার আর বাস্তব সংখ্যার সেট। তারপর হচ্ছে সি লিখে এখানে একটা দাগ দিতে হবে, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট। এরা সবাই যোগ প্রক্রিয়ায় এক একটা গ্রুপ, এরা সবাই
যোগ প্রক্রিয়ায় গ্রুপ। সবাই যোগ প্রক্রিয়ায় গ্রুপ। খেয়াল করো, সব নিয়মের জন্য গ্রুপ না। তুমি যা ইচ্ছা তা করবা আর ওদেরকে গ্রুপ বানাইতে চাইবা, তাহলে হবে না। ওরা শুধুমাত্র যোগের ক্ষেত্রেই গ্রুপ হিসেবে আচরণ করবে, গুণের ক্ষেত্রে এরা গ্রুপ হিসেবে আচরণ নাও করতে পারে। তাহলে এরা শুধুমাত্র যোগ প্রক্রিয়ায় গ্রুপ। আবার তুমি যদি কিউ সেট থেকে, এই যে কিউ যে সেটটা আছে, কিউ সেট থেকে তুমি যদি জিরোকে বাদ দাও, জিরোকে বাদ দিলে এভাবে দিতে হয়। কোনো সংখ্যা বাদ দিতে গেলে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাদ দিতে হয়। সেট থেকে এভাবে বাদ দেওয়া, তোমরা নিশ্চয়ই জানো জিনিসটা, যেহেতু তোমরা ক্যালকুলাস করছো। কিউ থেকে যদি জিরোকে বাদ দেওয়া হয়, তাহলে যে সংখ্যা, যে সেটটা হয়, কিউ থেকে জিরোকে বাদ দিলে যে সেটটা হয়, আর রিয়েল নাম্বার থেকে জিরোকে বাদ দিলে যে সেটটা হয়, সেই সেটটা আবার গুণ প্রক্রিয়ায় গ্রুপ। এই দুইজন গুণের ক্ষেত্রে গ্রুপ হয়, গুণ প্রক্রিয়ায় গ্রুপ হয়ে যেতে পারে। কিন্তু যতক্ষণ তাদের ভিতর জিরোকে রেখে দেওয়া হয়েছে, ততক্ষণ তারা গুণ প্রক্রিয়ায় গ্রুপ হইতে পারবে না। ওরা যোগ প্রক্রিয়ায় গ্রুপ হইতে পারবে, কিন্তু যখন আমি কিউ থেকে জিরোকে বাদ দিয়ে দিব, রিয়েল নাম্বার থেকে জিরোকে বাদ দিয়ে দিব, তখন তারা গুণ প্রক্রিয়ায়ও গ্রুপ হবে। তবে এই দুইজন আর যোগ প্রক্রিয়ায় গ্রুপ হইতে পারবে না। কেন? কারণ ওর থেকে যখন আমি জিরোকে বাদ দিছি, তখন কিন্তু যোগের একককে বাদ দেওয়া হয়েছে, তখন তারা আর এককের অস্তিত্ব বিধিটা মানতে পারবে না। কারণ হচ্ছে জিরো হচ্ছে সেই সংখ্যা যার সাথে কেউ যোগ হইলে ওই সংখ্যায় ফেরত আসে। যেমন 5-এর সাথে 0 যে যোগ হয়, 5 যোগ 0, আনসার 5ই হবে। আবার 10 যোগ 0, আনসার 10ই হবে। এখন কিউ থেকে যদি আমি জিরোকে সরাই দিই প্রথমেই, তাহলে সেখানে এমন কোনো কাউকে পাওয়া যাবে না যার সাথে কোনো একটা সংখ্যা যোগ হলে ওই সংখ্যাটা ফেরত আসে, যার কারণে এককের অস্তিত্ব বিধি তার থাকবে না। আর এককের অস্তিত্ব বিধি নষ্ট হওয়ার কারণে সে আর যোগের ক্ষেত্রে গ্রুপ হইতে পারবে না। কিন্তু গুণের ক্ষেত্রে সে দিব্যি গ্রুপ হবে, কারণ তার ভিতরে 1 আছে। ওর ভিতরে 1 থাকার কারণে 1 হচ্ছে গুণের ক্ষেত্রে একক, যার কারণে সে গুণের ক্ষেত্রে এটা গ্রুপ হয়ে যেতে পারে। যাই হোক, গ্রুপের পর আমরা পড়ব যে রিং কি, আর তারপরে আমরা আমাদের সে ফিল্ডের লেকচারটা পাবো। আচ্ছা, তো আমরা বাইনারি অপারেশন বুঝলাম, গ্রুপ বুঝলাম, এবার আমরা বুঝবো রিং কাকে বলবে। তো রিং হচ্ছে গ্রুপের ভিতর, মানে গ্রুপ যে হয় ওই গ্রুপগুলো পরে রিং হইতে পারে। অর্থাৎ একটা গ্রুপ রিং হওয়ার ক্ষমতা রাখে। যে গ্রুপ হতে পারে নাই সে রিংও হতে পারবে না। ওকে, তাহলে দেখো, রিং বলতেছি কি, একটি অশূন্যক সেট আর কে বাইনারি যোগ এবং গুণন প্রক্রিয়ায় রিং বলা যাবে। দুইটা প্রক্রিয়ায় শুধুমাত্র রিং হতে পারে, এর বাইরে অন্যান্য প্রক্রিয়ায় কিন্তু রিং হতে পারে না। একটা হচ্ছে বাইনারি যোগ, বাইনারি শব্দের অর্থ হচ্ছে আসলে দুটি উপাদানের যোগ, আর একটা হচ্ছে বাইনারি গুণ। এই দুই প্রক্রিয়ায় রিং বলা যাবে যদি নিচের এই শর্তগুলো মেনে চলে। কথাটা আমি লিখি নাই, লিখতে ইচ্ছা করতেছে না আসলে। যদি নিম্নের এই শর্তগুলো মেনে চলে। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে বাইনারি যোগ প্রক্রিয়ায় অ্যাবেলীয় গ্রুপ হয়। বাইনারি যোগ প্রক্রিয়ায়, এখানে আমি একটা সংখ্যা লিখতে যাচ্ছি, বাইনারি যোগ প্রক্রিয়ায় আর অ্যাবেলীয় গ্রুপ হয়। বাইনারি যোগ প্রক্রিয়ায় আর অ্যাবেলীয় গ্রুপ হয়, তাইলে আমরা প্রাইমারিলি বলতে পারি যে এই আর একটা রিং। তবে তাকে অ্যাবেলীয় গ্রুপ হইতে হবে। অ্যাবেলীয় গ্রুপ হওয়ার জন্য কি করতে হবে সেটা একটু আগে দেখছি। প্রথমে তাকে গ্রুপ হইতে হবে, তারপর লাস্টে আবার একটা সূত্র মেনে চলতে হবে, তারপর আমরা তাকে অ্যাবেলীয় গ্রুপ বলতে পারবো। যাই হোক, এরপরে বাইনারি গুণন প্রক্রিয়ায় 3টা শর্ত মেনে চলতে হবে। প্রথম শর্ত হচ্ছে আবদ্ধতা বিধি। এই আবদ্ধতা বিধি কিন্তু যোগের নয়, এটা গুণের। কেন? বাইনারি গুণন প্রক্রিয়ায়, কথাটা প্রথমেই বলা আছে। তাহলে বাইনারি গুণন প্রক্রিয়ায় আবদ্ধতা বিধি। তাহলে আবদ্ধতা বিধিটা আসলে কি? আবদ্ধতা বিধি হচ্ছে সকল এ কমা বি আমি যদি এই আর থেকে নিই, রিং থেকে, রিং এর যে সেট আর, ওই আর থেকে যদি নিই, তাহলে ওদের গুণফল, এই এ এবং বি কে গুণ করলে যে আনসারটা আসবে সেটাও ওই আর এর ভিতরে থাকতে হবে। এই আর কিন্তু রিয়েল নাম্বারের আর না। রিয়েল নাম্বারের আর হলে আমরা এখানে আরেকটা দাগ দিতাম, এটা আর, নর্মালি আর। তার মানে এই আর এর ভিতর থেকে যদি আমি এ এবং বি দুইটাকে নিই আর ওই দুইটাকে যদি আমি গুণ করি, তাহলে আমরা ডেফিনেটলি যেন আর পাই। খেয়াল করে, এখানে আমি স্টেরিক চিহ্ন দিই নাই। কেন স্টেরিক চিহ্ন দিই নাই? কারণ হচ্ছে এখানে ক্লিয়ারলি বলা আছে বাইনারি যোগ এবং গুণ। এই জন্য যোগের সময় আমি যোগের চিহ্ন দিব, গুণের সময় আমি গুণের চিহ্ন দিব। অন্য কোনো কিছুর জন্য এই নিয়ম অ্যাপ্লিকেবল নয়, যার কারণে আমরা এখানে স্টেরিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না। সংযোজন বিধি। সংযোজন বিধি হচ্ছে আমি যদি 3টে উপাদানকে আর থেকে নিই, 3টে উপাদান এ, বি এবং সি, এই 3টে উপাদানকে যদি আর থেকে নিই, তাহলে ওদেরকে যেভাবে ইচ্ছা যোগ করে এখানে একই আনসার আসবে। অর্থাৎ এ এবং বি কে গুণ করে তারপর যদি সি কে গুণ করি, তাহলে যে আনসার আসবে
এ কে রেখে দিয়ে বি এবং সি কে আগে গুণ করে তারপরে একে গুণ করলে একই আনসার আসবে। এটাই হচ্ছে ওদের সংযোজন বিধি। তারপর হচ্ছে বন্টন বিধি। বন্টন মানে হচ্ছে আসলে ভাগ করে নেওয়া। তো সকল এ বি সি এই তিনটা যদি আমি আর থেকে নিই, এ বি সি এই তিনজনকে যদি আমি আর থেকে নিই, তাহলে আমরা যেটা পাবো গুণনের বন্টন বিধি। খেয়াল করবা, এখানে আমি গুণনের বন্টন বিধিটা বুঝাইতে চাচ্ছি। যদি এদেরকে আমি আর থেকে নিই, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, ধরো এ কে আমি এভাবে রাখছি আর ওর সাথে গুণ করছি বি এবং সি কে, অর্থাৎ বি প্লাস সি কে আমি এর সাথে গুণ করছি, বি প্লাস সি কে এর সাথে গুণ করছি। তাহলে যে আনসারটা আমি পাবো সেটা হচ্ছে এ ডট বি, এ ডট বি মানে ভাগ করে নিবে, এটাকে দুইজনে ভাগ করে নিবে, বিও নিবে প্লাস এটাকে আবার ও ভাগ করে নেবে, এ ডট সি। এই ডট মানে গুণ বুঝাচ্ছে আর কি। নর্মালি এটা আমরা অনেক অ্যাপ্লাই করছি। দেখো 2 ইন্টু এ প্লাস বি, এটাকে আমরা কি করি, প্রথমে 2 কে এর সাথে গুণ করি, তারপরে 2 কে বির সাথে গুণ করি। তো এখানেও ঠিক ওই ঘটনাটাই ঘটছে, জাস্ট মাঝখানে একটা ডট চিহ্ন বোঝার জন্য দেওয়া হয়েছে। এভাবে হবে। আবার এটাকে এভাবেও লেখা যায়, ধরো এ কে আমি সামনে রাখলাম না, আমি এভাবে লিখছি, কি বলবো, বি প্লাস সি কে সামনে রাখছি, বি প্লাস সি কে সামনে রাখছি, তারপরে ডট দিয়ে এ কে দিছি, বি প্লাস সি কে সামনে রাখছি, তারপর ডট দিয়ে একে দিছি। তাহলে এটাকেও আমরা এভাবে লিখতে পারবি যে বি ডট এ, বির সাথে প্রথমে বি ডট এ লিখতে পারবো, প্লাস সি ডট এ লিখতে পারবো, সি ডট এ লিখতে পারবো। এটা ডট না, আসলে এটা গুণ, সি গুণে বি গুণে সি গুণে লিখতে পারবো। অর্থাৎ সোজা কথায় কেউ একজন গুণ হতে চাইলে এই যোগফলের সাথে কেউ যদি গুণ হতে, তাদেরকে আমরা ভাগ করে করে লিখতে পারবো, নর্মাল বীজগণিতে যা আমরা শিখছি। এই জিনিসগুলো যদি কেউ মেনে চলে, তাহলে তাদেরকে আমরা রিং বলতে পারবো। আর যোগ আর গুণন প্রক্রিয়ায় তিনটা রিং এর আমরা উদাহরণ দিতে পারি। যোগ এবং গুণন প্রক্রিয়ায় এই হচ্ছে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, তারপর হচ্ছে মূলদ সংখ্যার সেট কিউ এবং রিয়েল নাম্বার, এরা তিনজনই আসলে রিং হিসেবে কাজ করে। কখন? যোগ এবং গুণনের সময়। অন্য কোনো পদ্ধতি করার সময় রিং হিসেবে কাজ করে না। যোগ এবং গুণ করার সময় এই তিনটা সেট আসলে একটা রিং হিসেবে কাজ করে। লাস্টলি রিং পড়ার পরে আমরা এবার ফিল্ড কি সেটা বুঝতে পারবো। নর্মালি আমরা ফিল্ড একটা বুঝছিলাম যে এটা হচ্ছে একটা ফিল্ড যেখানে এইসব জিনিসগুলো সাজানো থাকে, এই নিয়মগুলো এখানে অ্যাপ্লিকেবল হয়, কিন্তু গণিতের ফিল্ড সম্পর্কে আমরা এখনো পর্যন্ত জানতে পারি নাই। আর ফিল্ড সম্পর্কে জানতে গিয়ে আমরা ইতিমধ্যে প্রায় 40 মিনিট লেখাপড়া করে ফেলছি, 40 মিনিটেরও বেশি লেখাপড়া করে ফেলছি, কিন্তু ফিল্ড এখনো আমাদের হাতের কাছে আসে নাই। যাই হোক, এবার আমরা ফিল্ড কি সেটা জেনে নিব। আচ্ছা, তো এবার আমরা দেখব ফিল্ড কি। তো ফিল্ড কি, দেখো, একটি রিং এফ কে ফিল্ড বলা হবে যদি এটি নিম্নের তিনটি শর্ত মেনে চলে। অর্থাৎ একটা ফিল্ড, কোনো একটা সেট তখনই ফিল্ড হতে পারবে প্রথমে তাকে রিং হতে হবে, আবার রিং হতে গেলে তাকে অবশ্যই গ্রুপ হতে হবে। দ্যাট মিনস ফিল্ড হচ্ছে গ্রুপের ভিতর থেকে আসা একটা জিনিস। প্রথমে কোনো একটা সেট যদি ফিল্ড হতে চায় তাকে প্রথমে গ্রুপ হইতে হবে, ওই গ্রুপকে আবার রিং হইতে হবে, ওই রিং পরবর্তীতে ফিল্ড হইতে পারবে যদি আরও তিনটা রুল ওই সেটটা মেনে চলে। তাহলে আমরা দেখি ওই তিনটা রুল কি। তাহলে প্রথম রুল হচ্ছে গুণনের অভেদকের অস্তিত্ব বিধি। গুণনের অভেদকের অস্তিত্ব বিধি কথাটা একটু অদ্ভুত। হচ্ছে গুণনের শব্দটা আমি যদি বাদ দিই তাহলে হবে অভেদকের অস্তিত্ব বিধি। অভেদক মানে হচ্ছে একক, এককের অস্তিত্ব বিধি মানে হচ্ছে একক থাকতে হবে। গুণনের অভেদকের অস্তিত্ব বিধি মানে হচ্ছে গুণনের একক থাকতে হবে। গুণনের একক হচ্ছে 1, গুণনের একক হচ্ছে পার্সোনালি 1। 1-এর সাথে কাউকে গুণ করলে ওই জিনিসটাকে আবার ফেরত পাওয়া যায়। তাহলে আমরা গুণনের অস্তিত্ব বিধি, অভেদকের অস্তিত্ব বিধিটা একটু পড়ার চেষ্টা করি। দেয়ার এক্সিস্ট 1 বিলংস টু এফ, অর্থাৎ 1 যে সংখ্যাটা, সেই সংখ্যাটা অবশ্যই এফ এর ভিতরে থাকতে হবে যেন আমি একটা জিনিস আসলে বইয়ের মতো লিখতে চাচ্ছি না, বইয়ের মতো লিখতে না চাওয়ার কারণে আমার এখানে এভাবে না লিখে আমি এভাবে লিখবো যে আমি এ একটা সংখ্যা এফ থেকে নিলাম, এ একটা সংখ্যা এফ থেকে নিলাম এত, তবে দেয়ার এক্সিস্ট, অবশ্যই সেখানে 1 নামক একটা সংখ্যা এফ এর ভিতরে থাকতেই হবে। যেন শব্দটা না লিখে আমি তীর চিহ্ন দিব, যেন এই এ এবং 1-এর সাথে গুণ হয়ে অথবা 1 এবং এ এর সাথে গুণ হয়ে এ কে ফেরত পাওয়া যায়। আর এটাকেই বলা হয়
গুণনের অবেধকের অস্তিত্ব বিধি, মানে এটা গুণের সময় সম্ভব হইতে হবে, যোগের ক্ষেত্রে নয়, গুণের ক্ষেত্রে। তো এখানে এ একটা সংখ্যা আমি এফ থেকে নিলাম, সংখ্যা বা যাই হোক একটা উপাদান এফ থেকে নিলাম, এফ এর ভিতরে অবশ্যই অবশ্যই ওয়ান এক্সিস্ট করতে হবে, থাকতে হবে, দেয়ার এক্সিস্ট, অবশ্যই সেখানে থাকতে হবে ওয়ানকে, যেন এটা আর এটার গুণফল এটাই আসে, এই আসে, অর্থাৎ একক হিসেবে ওয়ান যেন কাজ করে। তারপর হচ্ছে গুণনের বিপরীতকের অস্তিত্ব বিধি। গুণনের বিপরীতকের অস্তিত্ব বিধি মানে হচ্ছে, নর্মালি গুণন যদি বাদ দিই তাহলে এটা হচ্ছে বিপরীতকের অস্তিত্ব বিধি। বিপরীতকের অস্তিত্ব বিধি মানে হচ্ছে একটা সংখ্যার বিপরীত সংখ্যা থাকতে হবে, যেন এই সংখ্যাটা আর ওই বিপরীত সংখ্যাটা গুণ হয়ে যেন একককে ফেরত পাওয়া যায়। বিপরীতক মানেই হচ্ছে বিপরীত সংখ্যা এমন একটা সংখ্যা যে মূল সংখ্যার সাথে গুণ হয়ে একককে আমাদেরকে একক ফিরিয়ে দিবে। তাহলে গুণনের বিপরীতকের অস্তিত্ব বিধি বোঝার জন্য আমাদেরকে একটা এ নিতে হবে, এ যে কোনো একটা মান আমরা নিব, এটা নিব এফ থেকে, এটা নিলাম এফ থেকে, এত তবে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স ওয়ান বিলংস টু এফ, অর্থাৎ এ যদি একটা সংখ্যা যেটা আমি এফ থেকে নিছি, এই যদি নিই তাহলে এফ এর ভিতরে অবশ্যই ওর একটা বিপরীত সংখ্যা এ ইনভার্স ওয়ান থাকবে, যেন 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 সংখ্যাটা আমি এভাবে লিখছি, যেন এই এ এবং এই এ ইনভার্স ওয়ান অর্থাৎ সংখ্যাটা এবং বিপরীত সংখ্যাটা গুণ হয়ে, অথবা বিপরীত সংখ্যাটা এবং এই সংখ্যাটা গুণ হয়ে, বিপরীত সংখ্যাটা এবং এই সংখ্যাটা গুণ হয়ে ইকুয়ালের দিকে দেওয়ার জায়গা নেই, আমি নিচে দিচ্ছি ইকুয়াল টু ওয়ান হয়ে যায়। এখন এ ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ কাটা গেলে ওয়ান হয়ে যাবে, ওকে, এরকম থাকতে হবে। তবে তবে এই এ এর মান কখনো জিরো হতে পারবে না, এ এর মান কখনো জিরো হতে পারবে না, কারণ জিরোর কোনো বিপরীতক ইনভার্স নাই। যেমন ধরো জিরো, আচ্ছা জিরো বাদ দিয়ে আমি অন্য কোনো সংখ্যা, ধরো টু, টু এর বিপরীত সংখ্যা হচ্ছে গুণের বেলায় সেটা টু ইনভার্স ওয়ান। কেন? এই দুজনকে যদি আমরা গুণ করি তাহলে আমরা ওয়ান পাবো। তাহলে এই টু এর বিপরীত হচ্ছে টু ইনভার্স ওয়ান। কেন? কারণ টু ইনভার্স ওয়ান এমন একটা সংখ্যা যার সাথেও গুণ হয়ে একক ফিরে আসে। কিন্তু যদি আমি সংখ্যাটা জিরো নিই, জিরো এর বিপরীত সংখ্যা কি? জিরো ইনভার্স ওয়ান। কখনোই সম্ভব নয়, কারণ জিরো ইনভার্স ওয়ান আসলে ইনফিনিটি। ওয়ান বাই জিরো মিনস হচ্ছে ইনফিনিটি, ফলে এটা আমাকে ইনফিনিটি দেখাই দিচ্ছে, অর্থাৎ জিরো এর বিপরীত সংখ্যা হতে পারে না। এর মানে হচ্ছে এই এফ এর ভিতরে জিরো তো থাকবেই, কিন্তু এ এর মান কখনো আমি জিরো হিসেবে চিন্তা করতে পারবো না, অর্থাৎ এ এর মান অন্য সব কিছু হতে পারবে কিন্তু জিরো হতে পারবে না। আর সেটা আমাকে একটু লিখে দেখাইতে হবে, যেটা এই জায়গায় লিখে দেখাইতে হবে। এত আমি একটু এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখে দেখাবো, সেটা হচ্ছে এ নট ইকুয়াল টু জিরো, এভাবে লিখে দেখাবো। এইখানে এভাবে আমি যদি মুছে সুন্দর করে বোঝা যায় মতো লিখি, তাহলে আমরা লিখবো এরকম যে এখানে ফর অল দিই নাই, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এ হচ্ছে একটা সংখ্যা, এই সংখ্যাটা এফ থেকে নিছি, তবে এ যেন জিরো না হয়, এ নট ইকুয়াল টু জিরো, এই কথাটা এক্সট্রা এখানে লিখতে হবে, এ নট ইকুয়াল টু জিরো। অর্থাৎ জিরোর জন্য এই সূত্রটা কখনো কাম্য হবে না, যার কারণে জিরো বাদ দিয়ে বাকিদের জন্য হইলে হবে। এরপর গুণনের বিনিময় বিধি। গুণনের বিনিময় বিধি খুবই সহজ। গুণনের বিনিময় বিধি হচ্ছে, ধরলাম আমি এ এবং বি দুইটাকেই এফ থেকে নিছি, তাহলে হবে কি, কি হইতে হবে, এ এবং বি কে গুণ করে, অর্থাৎ এ আর বি কে গুণ করছি, এ কে সামনে রেখে বি কে পিছনে রেখে গুণ করছি, এটা যে আনসার দিবে, বি কে সামনে রেখে এ কে পিছনে রেখে গুণ করলো একই আনসার দিবে। তখনই আমরা বলতে পারবো যে এফ যে রিং, সেই রিংটা আসলে একটা ফিল্ড। অর্থাৎ ফিল্ড হইতে হইলে এই নতুন তিনটা শর্ত আবার তাকে বাড়তে মানতে হয়। আর একটা ফিল্ড অবশ্যই গ্রুপ হবে, রিং হবে, তারপর সে ফিল্ড হইতে পারবে। তাহলে একটা গ্রুপ রিং হইতে পারে নাই, তাহলে সে ফিল্ড হইতে পারবে না, হওয়ার কোনো যোগ্যতাই নেই। একটা গ্রুপ রিং হওয়ার পর ফিল্ডের এই নিয়মের কোনো একটাকে সে অমান্য করছে, তাহলেও সে কিন্তু আর ফিল্ড হইতে পারবে না। ওইটা বাংলাদেশ, মানে ম্যাথমেটিক্সটা বাংলাদেশ নয় যে এখানে যা ইচ্ছা তা করো, এখানে কোনো নিয়ম কানুন নাই, কোনো নিয়ম কানুনের বালাইও নাই, তুমি যা ইচ্ছা তা করবা, কোনো সমস্যা নাই, বেঁচে যাবা। এখানে মানে তোমাকে তাও মানুষ বলা হবে, সেটার কথা, তুমি যতই অন্যায় করো না কেন তোমাকে মানুষ বলা হয় বাংলাদেশে। এখানে আসলে মানুষের জন্য কোনো নিয়ম কানুনের কোনো বালাই নেই, কিন্তু এটা ম্যাথমেটিক্স, এটা মানুষের মতো অতটা খারাপ না। এইখানে তোমাকে নিয়ম মেনেই চলতে হবে, নাহলে তোমার নাম গ্রুপ থাকবে না,
রিং থাকবে না, ফিল্ড থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে একটা ফিল্ড বুঝতে আমাদেরকে কতটা কষ্ট করতে হয়েছে। তারপরে আমরা শেষ পর্যন্ত ফিল্ড বুঝছি। আমরা যদি উদাহরণ দিই, যোগ এবং গুণনের ক্ষেত্রে কিউ, তারপর হচ্ছে রিয়েল নাম্বার, আর হচ্ছে জেড, জেড মানে কি, সরি জেড না, সি, সি কমপ্লেক্স নাম্বার, এরা তিনজনই যোগ এবং গুণের ক্ষেত্রে ফিল্ড হিসেবে আচার আচরণ করে। যোগ এবং গুণের ক্ষেত্রে এরা ডেফিনেটলি ফিল্ড। অর্থাৎ খেয়াল করো, একটা জিনিস হয়তো প্রশ্ন আসতে পারে, যার কারণে আমি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় না, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যে কারণে আমি একটু উল্লেখ করে দিই। যখন আমরা গ্রুপ পড়তেছিলাম তখন আমরা স্টেরিক চিহ্নটা ব্যবহার করছি, কারণ যখন আমরা গ্রুপ পড়ছিলাম তখন স্টেরিক চিহ্নটা ব্যবহার করছি, কারণ গ্রুপ হচ্ছে একটা জিনিস যেখানে যোগ, বিয়োগ, গুণ বা আদার কোনো অপারেশন সম্পর্কে যদি আমরা জানি, সেটার জন্য গ্রুপ বানানো যায়। গ্রুপ হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস। কিন্তু আমরা যখন রিং পড়ছি, রিং এর ক্ষেত্রে আমরা আর এই স্টেরিক চিহ্নটা ব্যবহার করি না। কেন? কারণ রিং শুধুমাত্র যোগ এবং গুণের জন্য হয়। রিং শুধুমাত্র যোগ এবং গুণের জন্য হয়, আদার কোনো বাইনারি অপারেশনের জন্য আমরা রিং বলতে পারি না। এই কারণে আমরা যখন রিং পড়ছি তখনই আমরা আর স্টেরিক চিহ্ন দিই। স্টেরিক চিহ্ন আমরা কেন দিছি গ্রুপে? কারণ হচ্ছে আমি যদি যোগ দিই তাহলে যোগের পর আমাকে আবার বিয়োগের নিয়মটাও বলতে হবে, গুণের নিয়ম আলাদা করে বলতে হবে। নিয়ম একই, যোগের জন্য একবার, অর্থাৎ সেখানে আমি যদি তোমাকে আবদ্ধতা বিধি পড়াই, আবদ্ধতা বিধি একবার যোগের জন্য পড়াইতে হবে, একবার গুণের জন্য বলতে হবে, একবার ভাগের জন্য বলতে হবে, একবার বিয়োগের জন্য বলতে হবে। এভাবে আরো কোনো অপারেশন থাকলে সেগুলোর জন্য আমাকে আবদ্ধতা বিধিটা বলতে হবে। কিন্তু আমি এই স্টেরিক চিহ্ন দিয়ে সবাইকে একসাথে বুঝাই দিছি যে ভাই তোমরা যেই হও না কেন তোমরা এইভাবে আচরণ করবা, গুণ হোক, যোগ হোক, বিয়োগ হোক, একই আচরণ করতে হবে। কিন্তু যখন আমি রিং পড়াচ্ছি, রিং এর ক্ষেত্রে শুধু যোগ এবং গুণ স্পেশালি বলে দেওয়া হয়েছে। রিং এর ক্ষেত্রে শুধুমাত্র যোগ এবং গুণের কিছু আলাদা রুলস আছে, যোগ এবং গুণের। তাহলে রিং তো অবশ্যই একটা গ্রুপ হয়ে আসবে, গ্রুপ তো তাকে হতেই হবে, যোগের জন্য হোক, গুণের জন্য হোক, গ্রুপ হতেই হবে। গ্রুপ হওয়ার পর সে যখন রিং হতে আসবে, রিং হতে গিয়ে তাকে আলাদা কিছু রুলস মেনে নিতে হবে, সেগুলো হচ্ছে শুধুমাত্র যোগের এবং গুণের, অন্য কোনো অপারেশনের নয়। থার্ডলি আমরা যখন ফিল্ড পড়ছি, ফিল্ডে তাকে আলাদা কিছু নিয়ম আরো 3টা অ্যাপ্লাই করতে হবে, 3টা মেনে চলতে হবে। ওই 3টা হচ্ছে শুধুমাত্র গুণের রুল, যার কারণে আমি এখানে শুধু গুণ ব্যবহার করছি, স্টেরিক চিহ্নটা ব্যবহার করি না। কারণ হচ্ছে স্টেরিক অনেক বিশাল কিছু বোঝায়, আর এখানে যেটা স্পেশালি শুধু গুণের জন্যই হবে, সেটার জন্য আমি স্টেরিক ব্যবহার করতে পারি না। এখানে যদি আমি স্টেরিক ব্যবহার করতাম তাহলে তাকে যোগের জন্য সত্য হইতে হইতো। এখন এর সাথে 1 যোগ হইলে তো আর এ হয় না, যার কারণে স্টেরিক ব্যবহার কোথায় করছি, গুণ ব্যবহার কোথায় করছি, যোগ কোথায় ব্যবহার করছি, সেগুলো ক্লিয়ারলি একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আর তাদের লজিক এই ছোট্ট জিনিসটাই, যে একটা বিশালতা বুঝায়, অনেক বিশাল জিনিস বুঝায়, আর এরা ছোটোখাটো একটা পার্সোনাল জিনিস বুঝায়, একমাত্র জিনিস বুঝায়, যার কারণে ওদেরকে এভাবে আলাদা আলাদা জায়গায় ব্যবহার করা হয়েছে। ওকে, যাই হোক, তাহলে আমরা এই অধ্যায় থেকে মোটামুটি ফিল্ড পর্যন্ত আমরা পড়ে ফেলছি। তো আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ে হয়তোবা উপপাদ্যগুলো পড়া শুরু করতে পারবো আগামী ক্লাস থেকে।